আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা জানি। শুরুতেই জানিয়ে দিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। জুলাই আগস্টের মিথ্যা মামলায় হয়রানি চলছে। নিরীহ মানুষকে অপরাধী বানিয়ে খাটানো হচ্ছে জেল। অনেক ক্ষেত্রে মামলার বাদীরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। পুলিশ বলছে মামলায় নাম থাকলেও তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না। মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খানের মতে, জেলাভিত্তিক জুলাই আগস্টের মামলার কমিটি করে বাদীর উপস্থিতিতে আসামি শনাক্ত হলে হয়রানি কমে যাবে। জুলাই আগস্ট মামলা বাণিজ্য নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এনজিওতে কাজ করতেন আলামিন। গত বছরের ২৪ নভেম্বর অফিসে যাওয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির মুখে পড়েন। জানানো হয়, মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই আগস্ট অভ্যুত্থানের মামলায় আলামিনের নাম রয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠিয়ে দেয়া হয় কারাগারে। এই চাকরিটা যাওয়ার পরে আমি অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়ি এবং এই মামলার পেছনে আমার অনেক টাকা ক্ষয় হয়ে যায় এবং এখন আসলে আমার সেভিংস বলতে কিছু নাই। এখনও আমার চাকরি হয়নি। আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতেছি এবং যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে একটা ক্লজ থাকে যে আপনার কি কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা। এখন আমি তো আসলে পারতেছি না এই জায়গাটা থেকে বের হইতে। মামলার বাদী জাকির হোসেনের টাঙ্গাইলের ঠিকানার পাশাপাশি ঢাকার ঠিকানাতেও ব্যবহার করা হয়েছে মিথ্যা তথ্য। মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে এই নম্বরের কোনো বাড়ি নেই। স্থানীয়রাও কেউ চেনে না এই জাকির হোসেনকে। এই বাসার ঠিকানা এরকম কোনো নাম্বার হওয়ার সুযোগ নেই। মামলায় ব্যবহৃত জাকির হোসেনের একটি মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অপর নাম্বারটি সিরাজগঞ্জের একজন গৃহিণীর। তিনিও মামলার বাদী এই জাকির হোসেনকে চেনেন না। এই নাম্বারটা কি জাকির হোসেনের নাম্বার? না ভাই, হে অনেকদিন আগে এই নাম্বারে ফোন দিয়ে জাকির ভাই কথা বলছে, জাকির নামে আমরা কাউকে চিনি না। সারা দেশে জুলাই আগস্টের মামলায় ভুগছেন অনেকেই। এ নিয়ে সরকার অনেকবার হুঁশিয়ারি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। ডিসি, ইউনো, এসপি এবং ওসি এদের সমন্বয়ে দ্রুত কমিটি করা উচিত, সার্চ কমিটি। বাদীকে ডেকে ওই কমিটি তাদের সাথে বসবে যে আপনি যাদের নাম দিয়েছেন এখন বলেন তারা কোথায় কোথায় ছিল, আপনি কিভাবে দেখছেন। তাহলে তো আপনি অর্ধেক মামলা ওখান থেকে শেষ হয়ে যায়, থানা থেকে হয়ে যায়। জুলাই আগস্টের মামলায় ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করেন বলেও জানান উপপুলিশ কমিশনার তালেবুর রহমান। যে কোনো মামলায় বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে পুলিশ সাধারণত মামলা রেকর্ড করে থাকে। জুলাই আগস্ট পরবর্তী যেসব ঘটনা মামলা হয়েছে সেসব মামলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মামলায় যেহেতু বাদী লিখিত আবেদন করে থাকেন সে অনুযায়ী আমাদের মামলাটা নিতে হয়। মামলায় কাউকে এজাহারভুক্ত করা বা এজাহার থেকে বাদ দেওয়া এই বিষয়ে পুলিশ কখনোই কোনোভাবে বাদীকে প্রভাবিত করে না। নিরীহ কেউ যেন হয়রানি না হন সে ব্যাপারে এখন আরও সতর্ক বলেও জানান তিনি। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের মিথ্যাবাদী বানিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন পদ না থাকলেও বিএনপির নাম ভাঙিয়ে এসব অপরাধ করছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন স্বপন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। একসময় ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। পরে দল পাল্টে কাজ করেন আওয়ামী লীগের জন্য। তবে ৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে জুলাই আন্দোলনে আহতদের পরিবারের সদস্যদের দিয়ে মিথ্যা মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি টার্গেট করেন স্থানীয় ধনী ব্যক্তিদের। পরে সেই মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার কথা বলে দাবি করেন মোটা অঙ্কের টাকা। ২-৩টা মামলা দিছে, এরপর আবার একটা হত্যা মামলা দিছে ৬ তারিখে না ৭ তারিখে একটা হত্যা মামলা দিছে ৫ আগস্টের পরে দিয়ে। তার আব্বুকে ফোন দেওয়ার পরে বলতেছে যে আমাকে ১০ লাখ টাকা দিতে হবে, না দিলে কিন্তু এই মামলায় ঢুকাই দিবে, আওয়ামী লীগের মামলায় ঢুকাই দিবে। অভিযোগ আছে বিএনপি নেতাদেরও বিভিন্ন মামলায় ফাঁসিয়ে অর্থ দাবি করার। আমি মোহাম্মদ মুরাদ হোসেন বকুর, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নং ওয়ার্ডের বিএনপির সদস্য। আমাকে একদিন হঠাৎ করে স্বপন ফোন দিয়ে বলে যে তোমার নামে একটা মার্ডার মামলা হবে। ছাত্রদলের সাথে জড়িত আমি। ৫ আগস্টের পরে সে আমাকে ৬টা মামলা দিয়েছে, মার্ডার কেসের আসামি সহকারে ৬টা মামলা দিয়েছে। আমি চাই এই স্বপনের বিচার হোক। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল হক স্বপন। আমার বিরুদ্ধে নিউজ হয় তাহলে মামলা দিয়ে লাভ কি ভাই? এটা মামলা ইনকোয়ারিতে যদি তাদের নাম, তারা যদি ভালো মানুষ হয়ে থাকে তাদের নাম বাদ যাবে। আর কারো কাছে চাপা পেয়েছে কিনা, কেন তারা আমার নাম বলে, এটা একটা হাস্যকর ব্যাপার।
মামলা বাণিজ্য নিয়ে একাধিক অভিযোগ থাকলেও উপযুক্ত প্রমাণ না থাকায় অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার NM নাসির উদ্দিন। আসামিদের সংশ্লিষ্টতা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে আমরা সেটা বিবেচনা করে তারপরে আসামি গ্রেপ্তারে অগ্রসর হয় এবং ওই বিষয়গুলো আমাদের মাথায় আছে যে নিরীহ কেউ এই ভিতরে জড়ানো হয়েছে কিনা। চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগে টঙ্গী পূর্ব থানায় স্বপনের বিরুদ্ধে 2টি মামলা সহ একাধিক লিখিত অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। ফরিদপুরের ভাঙ্গায় মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাবা ছেলে সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার চৌকিঘাটা গ্রামের মিজানুর মাতাব্বর, শিবচর উপজেলার মাধবচর গ্রামের ইব্রাহিম সর্দার, তার ছেলে মনির সর্দার, একই গ্রামের তারা মিয়া। সকালে ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে 4 জন এবং ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর আরও 1 জন মারা যান। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুন বলেছেন, সকালে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রা ও ঢাকাগামী মিজান পরিবহন নামের একটি বাস পাশ থেকে ধাক্কা দিলে মাহিন্দ্রার 5 জন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস আজ। কাল থেকে শুরু হচ্ছে টানা ছুটি। 14 জুন পর্যন্ত টানা 10 দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। লম্বা এই ছুটিতে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখ মানুষের ভিড়। গত 31 মে থেকে ট্রেনে আগাম টিকিটে যাত্রী সেবা শুরু হয়। কমলাপুর রেল স্টেশনে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সময় মতো। আগাম টিকিট কাটা থাকায় এক্সপ্রেস ট্রেনগুলো যাত্রীরা নিজ নিজ আসনে বসে যাচ্ছেন গন্তব্যে। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ঈদ যাত্রায় যেন যাত্রীরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা ও চেকিং ব্যবস্থা নেওয়া হয়েছে। বিনা টিকিটে যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে ব্যাপক চেকিং চলছে। হকার ও ভবঘুরেদেরও স্টেশন এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ঈদ ঘনিয়ে আসায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। সকাল থেকে সাধারণ মানুষ ঈদ পালন করতে ছুটে যাচ্ছেন বাড়ি। যাত্রীদের নিরাপত্তা ও মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকা যানজট মুক্ত রাখতে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ থেকে শিল্প কলকারখানা অধ্যুষিত এলাকায় ছুটি ঘোষণার পর মহাসড়কের চন্দ্রা এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও চালকরা। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। বাড়তি চাপে যানজটের ভোগান্তি এড়াতে খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন। মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, ঈদ উদযাপনে রাজধানী ছেড়ে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলবাসী। বিকেল থেকে এই চাপ আরও বৃদ্ধি পাবে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও বেড়েছে ঘরমুখ যানবাহনের চাপ, তবে কোথাও যানজট নেই। মহাসড়কের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, আমরা তো জানি যে ঘরমুখ মানুষের যাত্রা শুরু হয়েছে। এই অবস্থায় আসলে মহাসড়কের চাপ কেমন দেখছেন এবং যানজট রয়েছে কিনা? জি তানিয়া, আপনি জানেন যে গাজীপুরে আজকে কিন্তু কলকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বেশিরভাগ, যার ফলে সকাল থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীর কিন্তু চাপ রয়েছে ব্যাপক। এছাড়া গণপরিবহন এবং পশুবাহী যে গাড়ি রয়েছে সেগুলোরও চাপ বৃদ্ধি পেয়েছে। তবে আপনাকে বলি যে ঢাকার থেকে যে উত্তরবঙ্গে ছেড়ে আসা গাড়ি এবং গাজীপুর থেকে ছেড়ে আসা যে গাড়ি, 2 লেনের গাড়ি চন্দ্রা ত্রিমোড়ে 1 লেনেই প্রবেশ করছে, যার ফলে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ির চাপ কিন্তু দ্বিগুণ বেড়েছে। তা এছাড়া এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় কিন্তু 3 স্তরের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যেন কোনো অবস্থাতেই যাত্রীরা হয়রানির শিকার না হয়। তবে এছাড়া যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য 100টি সিসি ক্যামেরা এখানে বসানো হয়েছে। আমি সকাল থেকে এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় রয়েছি। আমি দেখেছি ঘরমুখ মানুষের যে চাপ, সেই চাপ কিন্তু অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি,
পলিসি তারা জানিয়েছেন সকাল থেকেই সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব এই মহাসড়কে মোতায়েন রয়েছে এবং যেন যাত্রীরা কোনো দুর্ঘটনায় না পড়েন। এবং এছাড়া আমি একটু বলি, গাজীপুরের কালিয়াকুর প্রায় ৩ শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। এসব শিল্প কারখানায় কিন্তু আজ ছুটির ফলেই কিন্তু এই চন্দ্রা তিমুর এলাকায় যাত্রীর চাপ বেড়েছে। এছাড়া এই চন্দ্রা তিমুর এলাকায় প্রায় ১ শতাধিক কাউন্টার রয়েছে, যার ফলে সেই কাউন্টারের যে পরিবহন রয়েছে, পরিবহনের মহাসড়কে থামিয়ে যাত্রী উঠানামানো করা হয়, যার ফলে কিন্তু এই চন্দ্রা তিমুর এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে আজ যানজট না হলেও গাড়ি কিন্তু দীর্ঘগতিতে চলছে। জি তানিয়া, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী ও পশুবাহী যানবাহন পারাপারকে নির্বিঘ্ন করতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। তবে যাত্রী ও গরু ব্যবসায়ীদের অভিযোগ, ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এদিকে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদ উপলক্ষে ঢাকাগামী পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে। যানজট কমাতে সাময়িকভাবে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা। তবে যাত্রী ও চালকদের অভিযোগ, ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। সড়কে কয়েক দফায় দিতে হচ্ছে চাঁদা। কুষ্টিয়া থেকে এখন ফেরি বাতি 1 ঘন্টা লেট হয়ে গেছে, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। আমাদের এখানে কোনো ফেরির জন্য অপেক্ষামান করতে না, আমাদের সর্বমোট 17টি ফেরি চলতেছে, ট্রাফিকে 17টি ফেরি রয়েছে, তার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। স্বস্তিদায়ক ভ্রমণ ও যাত্রীদের হয়রানি রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান আহলাদীপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ। জেলা পুলিশ এবং নৌ পুলিশ এর সহায়তায় ঘাট আমরা নিয়ন্ত্রণে রাখছি, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো, অবৈধ দোকানপাট ও ইজি বাইকের দৌরত্বে এবার ঈদে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। চৌরাস্তা পর্যন্ত যানজট প্রচুর, সেখানে 1 ঘন্টা রাস্তা আমাদের 2 ঘন্টার উপরে রাখতেছে ধীর গতিতে। রাস্তায় প্রচন্ড যানজট, বৃষ্টির পানি রাস্তায় ভরে রয়েছে, গাড়ি ঘোড়া চলতে পারে না। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার SM আশরাফুল আলম। যেসব জায়গায় পানি জলাবদ্ধতা আছে, আমাদের প্রশাসনের নির্দেশনায় আমরা সেই সব জায়গায় আমাদের বর্জ্য ব্যবস্থাপনা শাখায় প্রথমে কাজ করছে। জনদুর্ভোগ কমাতে মহাসড়কটিতে যানবাহনের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি চলমান সড়ক সংস্কারের কাজগুলো দ্রুত শেষ করার দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। নারায়ণগঞ্জের বিভিন্ন শহর উপশহরের পশুর হাটগুলোতে এখনও বেচাকেনা জমে না উঠলেও ভিড় রয়েছে ক্রেতাদের। তবে কিছু পশু ভালো দামে বিক্রি হওয়ায় খুশি ব্যাপারীরা। ক্রেতারা জানিয়েছেন, গেল কয়েক বছরের তুলনায় এবার পশুর দাম অনেকটা স্বাভাবিক। এদিকে হাটের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন ইজারাদাররা। এবার ঈদে ভালো পশু বিক্রির আশা পাইকার ও ইজারাদারদের। চুয়াডাঙ্গায় শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটে বিভিন্ন জাতের বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি আকারের দেশি গরুর চাহিদা বেশি। পার্শ্ববর্তী জেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব পশু হাটে আসছেন ক্রেতারা। তবে গেল বছরের তুলনায় এবার গরুর দাম কম পাচ্ছেন বলে জানিয়েছেন খামারিরা। তবে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে পশু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন অনেকেই। যারা গরু কিনতে আসতেছে তারা দেখা যাচ্ছে দামটা একটু কম বলতেছে, তবে দাম আরো হবে। আশা করি আমরা যা দাম বলতেছে লাভবান হতে পারবো। ঘুরে 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 দেখতেছি না, মোটামুটি ভালো মাসাল্লাহ অনেক গরু আসছে। বাজারে প্রচুর গরু আসছে, কিন্তু গরুর খরিদ্দার নেই ভাই, ব্যাপারই নেই, ব্যাপারী একেবারে কম। হাট ঘুরে দেখছি গরুর দাম খুব একটা চড়া না, কি বাজার নরমই যাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে আশুলিয়ার পশুহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ মোর্শেদ নোমান। নোমান, আর দুদিন পরেই ঈদ, এই মুহূর্তে আসলে পশু কেনাবেচা কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন পশুর দরদাম নিয়ে?
তানি, সকাল থেকেই আজকে এই আশুলিয়ার যে গরুর হাটটি রয়েছে সেখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ক্রেতা সমাগম দেখেছি এবং পাশাপাশি কিন্তু দেখেছি যে বিভিন্ন জেলা থেকে পশু আসছে। তো এই যে আশুলিয়া হাটটি, এটি অত্যন্ত একটি ঐতিহ্যবাহী হাট এবং এইখানে যে হাট বসে সেই হাটের উপরে কিন্তু পুরো আশুলিয়াবাসীর একটি নজর থাকে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজ সকাল থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরুর সরবরাহ আমরা দেখতে পেয়েছি এবং পাশাপাশি যে ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এখানে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে আমরা শুনতে পেয়েছি। তো এই হাটে সব থেকে বেশি যে গরুর দামটি সেটি আমরা প্রায় 6 লাখ টাকা জেনেছি। তাছাড়া এখানে মহিষও রয়েছে, ছাগল, পর্যাপ্ত পরিমাণ ছাগল রয়েছে। তো এই হাটের ব্যবস্থাপনা এবং আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সেটা আমরা জানতে চাইবো, একটু বলবেন। আজকে আশুলিয়া অনেক পুরানো ঐতিহ্যবাহী এক গরুর হাট, প্রচুর ক্রেতা বিক্রেতা এই বাজারে আসছে, বেচাকেনা চলতেছে। আমরা অনেক ক্রেতা বিক্রেতারা অনেক সুযোগ সুবিধা করে দিছি। নিরাপত্তা ব্যবস্থা কেমন? নিরাপত্তা ব্যবস্থা আমাদের নৌ পরিবহন, নৌমন্ত্রী, পুলিশ, তারপরে থানার ফাঁড়ির পুলিশ, আমরা পর্যাপ্ত পরিমাণ যেমনটি শুনছিলেন যে আসলে পর্যাপ্ত পরিমাণে এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং পশুও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে পুরো হাট জুড়ে এখানে ক্রেতা সমাগম রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে পশু এসেছে। তো এখনো যেহেতু সকাল এবং প্রায় এখন 10টা বাজে, আশা করা যায় যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম আরো হবে এবং এই হাটটি জমে উঠবে। এইখানে কিন্তু দেশি বিদেশি নানা জাতের পশু রয়েছে। পাশাপাশি আমরা গতকাল যেটি দেখেছি যে এইখানে যেই মহিষ রয়েছে, মহিষের মধ্যে গোলাপি রঙের মহিষ এবং নানা রঙের বাহারি ছাগল সহ নানা পশু পাখি এখানে উঠেছে। তো এই যে হাটটি, এই হাট জুড়ে সারা বছর কিন্তু এখানে গরুর হাট বসে, কিন্তু কোরবানিতে এখানে বিশেষ করে একটি হাট বসানো হয়, যে হাটে কিন্তু এই পুরো আশুলিয়া অঞ্চলের মানুষ এই বুধবারের হাটে তারা গরু কেনার জন্য আসলে অপেক্ষমান থাকে। তো আমরা সকাল থেকে যেটি দেখেছি যে দেশের উত্তরাঞ্চল থেকে বিভিন্ন গরু বোঝাই ট্রাকে তারা তাদের পছন্দের পশুগুলো নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য এবং এই হাট জুড়ে কিন্তু ক্রেতারাও রয়েছেন। তো আমরা কথা বলেছি সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আশুলিয়াতে কিন্তু অন্তত সাভার আশুলিয়া মিলে অন্তত 10টি পশুর হাটের ইজারা তারা দিয়েছেন। তো সব মিলিয়ে যে আশুলিয়ার এই হাটের বেচা বিক্রি এখন জমে উঠেছে আমরা বলতে পারি এবং পর্যাপ্ত পশু সরবরাহ রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। কোরবানির মাত্র 2 দিন বাকি থাকলেও এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। ক্রেতা শূন্য হাটেও বাড়তি দাম হাঁকানোর অভিযোগ ক্রেতাদের, আর তাই দর যাচাই করে হাট ছাড়ছেন তারা। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ক্রেতা সংকটে হতাশ বিক্রেতারা, তবে শেষ সময়ে হাট জমে ওঠার আশা তাদের। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটে পর্যাপ্ত গরু ছাগল থাকলেও প্রত্যাশা অনুযায়ী মিলছে না ক্রেতার দেখা, ফলে ব্যাপারীদের কপালে চিন্তার ভাঁজ। তবে 2-1 দিনের মধ্যেই বেচাকেনা জমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আজ 2 দিন হলো এই যাবত বগুড়া একটা বেচাকেনা করতে পারি নাই, দামদার বলতেছে স্বাভাবিকভাবে। আমাদের এক্সপেকটেশন যেটা চাওয়া দামের মতো আমরা পাচ্ছি না, অনেক কম বলতেছে। সামান্য 3 দিন আছে, 3 দিনে দেখা যায় কি হয়, আল্লাহ বা কি করে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় কোরবানির পশুর দাম এবার বেশি, ফলে পছন্দের পশু কিনতে অনেক হিসেব কষতে হচ্ছে তাদের। 2 দিন আগে গেছিলাম গাবতলী, তখন অনেক চাচ্ছিল বেশি। গরুর দাম তো আসলে গতবারের থেকে অনেক বেশি, মনে হয় না আজকে কিনতে পারবো যে ধরনের যা দাম ওনারা চাচ্ছে। বিক্রেতারা এখনো গরুর দাম ধরে রেখেছে, এই দাম থাকলে আমার মনে হয় ওনাদের অনেক গরু ফিরিয়ে নিতে হবে। একে তো বেচা বিক্রি কম, তার উপর গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপাকে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা। এখন আমাদের একটা গরু বিক্রি হয়েছে, তো আশা করি আজকে বিকেল থেকে গরু বেচা শুরু হয়ে যাবে। আনুমানিক এর চাইয়ে 20-30 হাজার কম করে ঠিক আছে দাম বলে যাইতেছে। এদিকে জমে থাকা বৃষ্টির পানি ও কাদা থেকে হাটে খুব সহজেই ছড়াচ্ছে নানান জীবাণু, আর এ থেকে সুরক্ষার জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি হাত পা ধোয়ার এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা করেছে ডেটল। আমাদের উদ্দেশ্য মানুষকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত কোরবানি হাট উপহার দেয়া। কোরবানি হাট বলে আমাদের মধ্যে একটি চিন্তা কাজ করে যে নোংরা অপরিচ্ছন্ন একটি জায়গা, এই ধারণাটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই
আপনি পশু নিয়ে যান, জীবাণু নয়। সুরক্ষিত কোরবানির হাট বাস্তবায়নে ডেটলের উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 4 লাখেরও বেশি হাজি মিনায় অবস্থান করছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা উপত্যকা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। মিনায় রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবার বিশ্বের নানা প্রান্তের প্রায় 15 লাখ মুসল্লি হজ পালন করছেন। হজ পালন নির্বিঘ্ন করতে সৌদি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। কমলাপুর রেল স্টেশনে ঘরে ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন, কোনো রকম ভোগান্তিতে তারা পড়ছেন কিনা সেটি জানাবেন। স্বপ্ন যাচ্ছে বাড়ি। আসলে ঘরমুখ মানুষের যে ভিড় এই কমলাপুর রেল স্টেশনে, এটি কিন্তু ভোর থেকেই শুরু হয়েছে। আমরা এমনটি জেনেছি। আমরাও বেশ কিছুক্ষণ আগে এখানে এসেছি। আমরা এখানে দেখেছি যে মানুষের যে ভিড় সেটি কিন্তু রয়েছে এবং ভোর 4টা থেকে আসলে আজকের দিনের যে ট্রেনগুলো এগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত যেটি জেনেছি যে প্রায় 10টার উপরে ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে এবং প্রত্যেক ট্রেনেই কিন্তু মানুষের ভিড় রয়েছে। আপনাদের দেখাতে চেষ্টা করছি এই মুহূর্তে এই ট্রেনটি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এবং ঈদ যাত্রার যে যাত্রী তারা কিন্তু আসলে যার যার আসন নিয়েছে এবং তারা অপেক্ষা করছে ছাড়ার জন্য। যদিও ঈদ যাত্রার আজ 5ম দিন, এর পরেও কিন্তু যেহেতু একটু আগে থেকেই শুরু হয়েছে এবারের ঈদ যাত্রা, এই জন্য কিছুটা স্বস্তি কিন্তু রয়েছে। আমরা কিন্তু যাত্রীদের কাছ থেকে এমনটি জেনেছি এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু রেল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এবং নিরাপত্তা সহ আসলে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আমরা এমনটিও জেনেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। ঈদে আসলে আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতেই কিন্তু মানুষের আসলে এই ঘরমুখ যে যাত্রা সেটি শুরু হয় এবং এটি কিন্তু অব্যাহত রয়েছে। ভোর থেকে আসলে কমলাপুর রেল স্টেশনের যে ভিড় সেই চিত্র কিন্তু চোখে পড়ে। আজও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকটি প্ল্যাটফর্মেই কিন্তু আসলে এরকম ভিড় রয়েছে এবং এরা কিন্তু এসে যার যার আসন নিয়েছে। জানেন যে অনলাইনেও কিন্তু আসলে বেশ চাপ তৈরি হয়েছিল এবং টিকিট কিনে কিন্তু তারা আগে থেকেই যার যার সিট এবং আসলে টিকিট কিন্তু পাকাপোক্ত করেছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সবার মাঝেই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। নারীর টানে এরা কিন্তু নিজের আত্মীয় স্বজনের সাথে ঈদের ভাগাভাগি করবে, এই চিত্র কিন্তু এদের চোখে মুখে আসলে প্রতিফলিত হচ্ছে। অপেক্ষা করছে এই ট্রেনটি ছেড়ে যাবে, যদিও রেল কর্তৃপক্ষ যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। টিকিটবিহীন কাউকে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিচ্ছে না এবং এই যে উদ্যোগ, যেহেতু ঈদের ছুটি বেশ আগে থেকে শুরু হয়েছে এবং একটু লম্বা ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার, সেই হেতু যাত্রাটা নিরাপদ এবং নির্বিঘ্ন হবে এমনটি কিন্তু আসলে যাত্রীরাও প্রত্যাশা করছে। এই মুহূর্তে কমলাপুরের যে চিত্র, আসলে যাত্রীদের বেশ উপস্থিতি রয়েছে, যদিও ভোর থেকে শুরু হয়েছে এবং এখানে যে কর্তৃপক্ষ তারা আশা করছে যে বিকেল নাগাদ হয়তো আরও বাড়বে আসলে। ধন্যবাদ আপনাকে। আরডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার ও ভবিষ্যৎ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি এগিয়ে নিতে 27 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের নির্বাহী পরিষদে এই ঋণ অনুমোদন করেছে। বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বলছে, অনুমোদিত ঋণ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ শেষে পুনর্বাসনের ক্ষেত্রে সহায়তা করবে। গত বছর আগস্টে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে বিশ্বব্যাংক। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, অনুমোদিত কর্মসূচির মাধ্যমে দেশের প্রায় 1 কোটি 60 লক্ষ মানুষ উপকৃত হবে।
আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লি জায় মিয়েং। গেল কয়েক মাস ধরে চলা রাজনৈতিক সংকট ও বিশৃঙ্খলার পর প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন দেশটির বিরোধী দলীয় এই নেতা। নির্বাচনে মিয়েংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু। তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের মন্ত্রিসভার সদস্য ছিলেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর বুধবার ভোরে পরাজয় স্বীকার করে বিজয়ী লিকে অভিনন্দন জানিয়েছেন কিম। নির্বাচনে জয়ী হওয়ার পর দেয়া এক ভাষণে দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেছেন বিজয়ী প্রার্থী লি। এবারে খেলার খবর। ভুটানের বিপক্ষে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ হলেও জয়ে চোখ রাখছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন হোম ম্যাচের আগে প্রস্তুতিতে বাড়তি যাত্রা যোগ করবে এই ম্যাচ। এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে ফিরতে চায় ভুটান। ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ সন্ধ্যা 7টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বাফুফের প্রেস কনফারেন্স রুমে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। পুরো হলরুম সাংবাদিকে পরিপূর্ণ, তিল ধারণের জায়গাটাও নেই অবশিষ্ট। বাধ্য হয়েই সাংবাদিকরা বসে পড়লেন মাটিতে। এমন ঘটনা দেখে অবাক জামাল ভুঁইয়া দেশের ফুটবলের নতুন জোয়ারের এই ক্ষণে প্রকাশ করলেন বিস্ময়। এখানে আজকে যেটা আমি প্রথমে দেখছি এত জার্নালিস্ট, তো আমার খুব ভালো লাগছে, বাট আমি জানি না এটা কষ্ট লাগতেছে আপনারা নিচে বসতে। হামজা ফাহমিদুল সমিতের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবল এখন অন্য উচ্চতায়। টিকিটের জন্য হাহাকার আর দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু অর্জনের পর এই দল নিয়ে আত্মবিশ্বাসী ভক্তরা, যা কিনা স্পর্শ করেছে হাভিয়ের কাবরেরাকে। দারুণ এক সময় পার করছে দেশের ফুটবল। বাংলাদেশের সবাই 10 জুনের ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের জন্য সেই ম্যাচটা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে এর আগে ভুটানের বিপক্ষে এই ম্যাচটা আমাদের জন্য প্রস্তুতির মঞ্চ। হামজা এই ম্যাচে খেলবেন। সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ কম্বিনেশন তৈরিতে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিকে বাংলাদেশকে এগিয়ে রাখছেন ভুটান দলের কোচ হামজা চৌধুরী। মূল ব্যবধানটা গড়ে দেবেন বলে জানিয়েছেন দলটির মাস্টারমাইন্ড আতসুসি নাকামুরা। তবে বাংলাদেশের ন্যাশনাল স্টেডিয়াম থেকে দারুণ এক মুহূর্ত নিয়ে দেশে ফিরতে চায় ভুটান। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সিঙ্গাপুরের বিপক্ষে AFC এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন কানাডিয়ান প্রবাসী ফুটবলার সুমিত সোম। আজ ভোরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় গণমাধ্যমকে সুমিত বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। সিঙ্গাপুরের বিপক্ষে AFC এশিয়ান কাপে ভালো কিছু প্রত্যাশা তাঁর। এদিকে AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে এরই মধ্যে ক্যাবরেরার ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। জাতীয় স্টেডিয়ামেই 10 জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। এটা তো মেইন ফোকাস আমার। আমি তো এটা খেলার উপর চিন্তা করছি। আমরা কোচের সাথে কথা বলছি, আমরা কীভাবে খেলতে চাই, আমার কী রোলটা কি। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। হোপফুলি ভালো হবে আমাদের। আমি জানি যে টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো, সব মেয়েদের এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।